চারপাশে কি ঘটছে, কি হতে চলেছে, কারা সংঘটিত হচ্ছে, কেন সংঘটিত হচ্ছে, এই কথাগুলো এ কারণে বলছি। আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে এর আগে কখনো প্রেসার কুকার বোমার নাম শুনেছেন কখনো? আমি নিশ্চিত হাতে গোনা 2-4-5 জন মানুষ ছাড়া, যারা মোটামুটি এইসব বিষয়ে খোঁজখবর রাখেন, তারা ছাড়া আমরা কেউই এই প্রেসার কুকার বোমার নাম শুনিনি, শুনে অভ্যস্ত নই। অথচ এখন দেশের বিভিন্ন স্থানে, অন্তত সাম্প্রতিক সময়ে দুইটি স্থানে এই শক্তিশালী প্রেসার কুকার বোমার অস্তিত্ব পাওয়া গেল। সর্বশেষ সাভারের একটি মসজিদের মাঠে পাওয়া গেল কালো স্কচ টেপে মোড়ানো এরকম একটি শক্তিশালী প্রেসার কুকার বোমা। কেন প্রেসার কুকার বোমা নিয়ে আলোচনা করতে হচ্ছে, আমি সে বিষয়ে আসছি, এবং জিনিসটাই বাকি। তো যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত হলো যে এটি শক্তিশালী প্রেসার কুকার বোমা, তখন সেটিকে নিষ্ক্রিয় করতে হবে ফাঁকা স্থানে বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে। যখন বুধবার এটির বিস্ফোরণ ঘটানো হলো, তখন আশপাশের বিশাল এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। যেখানে এটির বিস্ফোরণ ঘটানো হলো নিষ্ক্রিয় করার জন্য, সেই স্থান থেকে আধা কিলোমিটার দূর পর্যন্ত কেঁপে ওঠে এবং এই শব্দ শোনা যায়। আধা কিলোমিটার, চিন্তা করা যায়। এবং রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এর আগে গত 31শে জুলাই আশুলিয়ার খেজুর বাগান এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এমনই একটি প্রেসার কুকার বোমা পাওয়া গিয়েছিল। কারা এই বোমা ব্যবহার করে, কোত্থেকে এই বোমা এলো? এই বোমা সাধারণত ইউজ করে থাকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা। যেমন 2010 সালে আল কায়দা তাদের অনলাইন ম্যাগাজিন ইন্সপায়ারে প্রেসার কুকার বোমা বানানোর বিস্তারিত গাইডলাইন প্রকাশ করে, এবং যারা তাদের অনুসারী বিশ্বব্যাপী, বিশ্বজুড়ে তাদের মতো যারা উগ্রপন্থী, তারা এই পদ্ধতি অনুসরণ করা শুরু করে। আমি কয়েকটি উদাহরণ দিই। 2002 থেকে 2004 সাল পর্যন্ত আফগানিস্তান, ভারত এবং পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসী হামলায় এই বোমা ব্যাপকভাবে ব্যবহারের চল শুরু হয়। যদিও আল কায়দা 2010 সালে তাদের যে অনলাইন ম্যাগাজিন, সেটিতে পুরো প্রক্রিয়া, বানানোর প্রক্রিয়া প্রকাশ করে এবং উদ্বুদ্ধ করে তাদের অনুসারীদেরকে এটি ব্যবহার করতে, কিন্তু তার আগে থেকে তারা এটি ব্যবহার করে আসছিল। 2006 সালের 11ই জুলাই ভারতের মুম্বাই ট্রেন বোমা হামলার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। 11 মিনিটের ব্যবধানে 7টি বোমা বিস্ফোরিত হয়। নিহত হয়েছিল প্রায় 200 জন মানুষ, আহত হয়েছিলেন 8 শতাধিক। বস্টনে ম্যারাথন প্রতিযোগিতায় 2013 সালে এমনই প্রেসার কুকার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। 2 ভাই, তামিরলান সারনায়েভ এবং জোকার সারনায়েভ, এই 2 ভাই চেচেন বংশোদ্ভূত। তারা ইন্টারনেটে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন আল কায়দার ওই অনলাইন ম্যাগাজিন থেকে তারা এই বোমা বানানোর কৌশল রপ্ত করে, এবং তারা ওই ম্যারাথন প্রতিযোগিতার ফিনিশিং লাইনের কাছে 2টি বোমার বিস্ফোরণ ঘটায়। নিহত হয়েছিল 3 জন যদিও, কিন্তু আহত হয়েছিল 260 জনের মতন। 2016 সালে নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে এই ধরনের বোমা হামলা করা হয়েছিল, 31 জন আহত হন। সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন স্থানে বোমা পাওয়া যাচ্ছে, সেগুলো কিসের আলামত? রাজধানীর মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে পাওয়া গেল বোমা। বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মানে সারা দেশে সতর্কতাও জারি করেছে। ইভেন বুধবার বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কেউ হতাহত না হলেও চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন বিষয় হচ্ছে যে দেশে জঙ্গি আছে কি না তা স্পষ্ট করে তো সরকার স্বীকার করছে না। সরকারের মধ্যেই এই নিয়ে মতবিরোধী রয়েছে। কদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন দেশে জঙ্গি বলে কিছু নেই, আবার প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বললেন কিছু মাত্রায় আছে, কেউ কেউ বলছে যথেষ্ট পরিমাণ আছে, আবার পুলিশের পক্ষ থেকে সারা দেশে সতর্কতা জারি করা হয়। এমন মতবিরোধ কেন? সরকারের মধ্যেই এমন বৈপরীত্য কেন? কি লুকাতে চায় সরকার, অথবা যারা প্রকাশ করছে তারা কেন আধা আধা প্রকাশ করছে? আমরা যেখানে সেখানে কালো পতাকা, কালেমা লেখা কালো পতাকা উঠতে দেখলাম। শুরু হয়েছে যদিও ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় থেকে, সেগুলো হালকাভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো। যদিও পরবর্তীতে সরকারের পক্ষ থেকে অবশ্যই পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে সেই কালো পতাকার একের পর এক মিছিল আপাতত দেখা যাচ্ছে না। ডক্টর ইউনূসের সময় থেকে জঙ্গিবাদের উত্থান চরম আকারে। 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে পরে বা যেই গণ আন্দোলন সংগঠিত হয়েছিল তার আগে পরে দেশের বিভিন্ন জেল থেকে সাজাপ্রাপ্ত অথবা বিচারাধীন অবস্থায় থাকা জঙ্গিবাদের অভিযুক্ত অনেকে জেলের গেট ভেঙে পালিয়ে এলেন। অনেককে আবার ডক্টর ইউনূস সরকারের সময় জামিন দেওয়া হলো। যারা পালিয়ে গিয়েছিলেন তাদের কজনকে ধরা হয়েছে। যাদেরকে জামিন দেওয়া হলো তারা কি করছেন? সার্জিও গোর্জ কদিন আগে যে বাংলাদেশ সফরে এলো, আমরা শুনতে পাই যে এ বিষয়ে নাকি করা একটি বার্তা দিয়ে গেছেন তিনি। আমরা জানি না তারপর থেকে তৎপরতা শুরু হয়েছে কিনা। তবে সরকার কখনো কখনো এই গোষ্ঠীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করছে, আখ্যা দিচ্ছে। আবার কেউ কেউ বলছেন জঙ্গি গোষ্ঠী, আবার এক এক সময় এক একজন বিভিন্ন নামে এদেরকে অভিহিত করছে। যেটি হোক না কেন, সন্ত্রাসী হোক, জঙ্গি হোক, যাই হোক না কেন, নিঃসন্দেহে দেশে উগ্র সাম্প্রদায়িকতাবাদ, মৌলবাদী গোষ্ঠীর উত্থান ঘটেছে ডক্টর ইউনূসের সময় থেকে। এবং সবসময় আমি যে কথাটি বলে আসছি, আওয়ামী লীগ সরকারের সময় এই রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হয়েছিল এবং তার মধ্য দিয়ে, সেই শূন্যতার মধ্য দিয়েই চরমপন্থা উগ্রপন্থার জন্ম হয়। এবং আমি আরও আগে থেকে বলে আসছি, এই যে এখনও যে রাজনৈতিক শূন্যতা চলছে, আওয়ামী লীগকে ভ্যানিশ করে দেওয়ার একটা চেষ্টা, সেই শূন্যতাও দখল করে নেবে এই জঙ্গিবাদী গোষ্ঠী। রাজনৈতিক দলগুলো যার যার স্বার্থে খেলছেন, আর পুরো দেশটাকে ভয়াবহ এক অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে।